নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শুরু করব। মুখে যতই ধর্মনিরপেক্ষতার কথা বলুক আর মানবাধিকারের কথা বলুক, আসলে আমেরিকা রয়েছে হিন্দু ঘাতক, বৌদ্ধ ঘাতক, উপজাতি ঘাতক ইউনুস সরকারের সঙ্গে। আসবো সে কথায়, তার আগে এই মুহূর্তের হেডলাইন্স। নির্বিচারে হিন্দু বৌদ্ধ উপজাতি নিধন, হিন্দুদের দুর্গাপুজোয় জরিমানা, এমনকি পুজো বন্ধের ফতোয়া। বৌদ্ধ বিহারে পুড়ে আঙার বুদ্ধ মূর্তি। চূড়ান্ত ভারত বিদ্বেষী জামাতি ইউনুসকেই সমর্থন বাইডেনের। পুলিশ কর্মীদের বলতে চায়, আপনারা আপনাদের দাবি দাবা আদায়ের জন্য ওয়েলফেয়ার নয়, ওয়েলফেয়ারের থ্রেড কালচারের বাইরে গিয়ে, উচ্চ পদস্থ অফিসারদের থ্রেড কালচারের বাইরে গিয়ে সোচ্চার হন। যাবতীয় আইনি সহায়তা আমরা দেব। এবার পুলিশের অন্দরও থ্রেড কালচারের অভিযোগ। প্রতিবাদে গত 10 দিনে 3 বার ভবানী ভবনের সামনে বিক্ষোভ। বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আরজিকর কাণ্ডে সিবিআই তলব সুশান্ত রায়কে। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য সুশান্ত রায়। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অভিযোগে সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যে কথা বলছিলাম, হিন্দু বিদ্বেষী, বৌদ্ধ বিদ্বেষী, উপজাতি বিদ্বেষী জামাতি বন্ধু ইউনুসের উপরে পূর্ণ ভরসা রাখলো আমেরিকা। বাইডেন একেবারে কাঁধে হাত রেখে পিঠ চাপড়ে বুঝিয়ে দিয়েছেন যাবতীয় ধর্মনিরপেক্ষতার বুলি, সর্বধর্মের সমান অধিকারের বুলি, মানবাধিকারের বুলি, এগুলো পৃথিবীর কিছু নির্দিষ্ট দেশের জন্য তারা তুলে রাখে। বিশেষ করে সেই সব দেশ যারা তাদের অপছন্দের, যারা মার্কিন তাঁবেতে থাকতে চায় না, যারা নিজের শক্তিতে, নিজের বলে বলিয়ান হয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থায় চলে আসতে পারে ভবিষ্যতে, এমন আশঙ্কার জায়গা আছে, যেমন ভারত। তাই এখানে কিছু না হলেও একদল ভাড়াটে লোককে বাইডেন বা তার গুরু সোরস নামিয়ে দেয়। নির্বাচনের আগে পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, প্রচার করে, সোশ্যাল মিডিয়ায়, রাজপথে বিক্ষোভ দেখায়। যে অভিযোগ তিল তাকে তাল করে, যে অভিযোগ তাল তাকে আরো বড় কিছু করবার চেষ্টা করে, কিন্তু উদ্দেশ্য থাকে একটাই, ভারতে যেন কোনো স্থায়ী সরকার তৈরি না হয়। আর যদি সে সরকার একবার তৈরি হয়ে যায়, তাহলে চেষ্টা থাকে পরেরটা, অর্থাৎ ওই স্থায়ী সরকারটার মাথা যে বা যারা, তাদেরকে যদি মার্কিন অর্থ, মার্কিনী ব্যবসা, নানা রকমের দুর্নীতির টোপ দিয়ে কবজা করা যায়। অস্ত্র বেচবে, তেল বেচবে, আর যা যা কিছু সম্ভব এদেশে বিক্রি করা তা বেচবে, এবং এদেশের দরজাটা ওদের জন্য হাট করে খুলে দিতে হবে। কিন্তু ওদের দেশের দরজা ওরা আমাদের জন্য খুলবে না, বরং দুটো চাকরি করবার জন্য ভিসা দিতে গেলেও 500 বার সেই ভিসার অনলাইন অ্যাপ্লিকেশন খুলবে আর বন্ধ করবে, নাকাল করবে ভারতীয়দের। এহেন আমেরিকা কোনোভাবে এটি উঠতে না পেরে গত 10 বছর ধরে দেশে স্থায়ী সরকার চলছে, এবং তৃতীয়বারেও নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় এসছেন, এবং একার ক্ষমতায় বিজেপি সরকার করতে না পারলেও এই সরকারের ভিতরে বাইরে থেকে যাই চেষ্টা চরিত্র হোক না কেন, তেমনভাবে কোনো ইন্ধন তৈরি করা যায়নি। এখনো পর্যন্ত যে সরকারকে ক্রাচে ভর দেওয়া বলা হচ্ছিল, সেই সরকার কোনো নীতিতে সামান্যতম পিছু হটেনি, যেগুলো আমেরিকার ভীষণ পছন্দের বা অপছন্দের। অতএব পাশের দেশ, ঠিক পাশের দেশটা, যে দেশের একটা দ্বীপ দীর্ঘদিন ধরে মার্কিন নজরে, শুধু ভারতের জন্য নয়, ভারত মহাসাগরে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে চীনকে পাল্টা কাউন্টার করবার জন্য, চীনের বিরুদ্ধে মার্কিন রণসজ্জা তৈরি করবার জন্য, সেই দ্বীপটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে প্রথমে দরাদরি, তারপরে লোভ দেখানো, শেষে ভয় দেখানো, এবং শেষমেশ কিছুই করতে না পেরে গরিবের টাকালোটা একটা চিটিংবাজ ব্যাংকারকে একেবারে প্রবাস থেকে উড়িয়ে এনে বাংলাদেশের
প্রধান উপদেষ্টা, মানে কার্যত প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে এই বাইডেন প্রশাসন। যে ইউনুসের সময়ে, যে ইউনুসের প্রধান উপদেষ্টা মণ্ডলীর উপদেশে মন্ত্রণায় এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে হিন্দু, বৌদ্ধ এবং উপজাতি নিধন যজ্ঞ চলছে, সেই ইউনুসের কাঁধে প্রকাশ্যে হাতে চাপড় মেরে, কাঁধে হাত রেখে আদর যত্ন করে বাইডেন বুঝিয়ে দিয়েছে যে ইউনুস আসলে কাদের স্বার্থ পূরণ করছে বাংলাদেশে বসে। কিন্তু আমরা শুধু এখানেই থেমে থাকবো নাকি ইউনুস আর জামাতি জোট, যারা আসলে যাদের প্রধান লক্ষ্য শুধু মার্কিন প্রভুদের সেবাদাস হিসেবে এবং সুপারি নেওয়ার দাস হিসেবে নয় বা গুন্ডা হিসেবে নয়, তাদের আসল লক্ষ্য, তাদের মতাদর্শগতভাবে লক্ষ্য ভারতকে ভিতর থেকে ভাঙা, শেষ করা, দেশটাকে টুকরো করা, ভারতের ঐক্য সংহতিকে নষ্ট করা, সেই লক্ষ্যের জন্য তারা এমন অদ্ভুত সাহায্য পেয়ে, এমন অদ্ভুত সাহায্যের আশ্বাস পেয়ে এবং হাতে নাতে সত্যি সত্যি সাহায্যটা পেয়ে তারা তো অভিভূত। তারা আপাতত হিন্দু কোপা নয়, বৌদ্ধ পোড়া নয় আটকে আছে, উপজাতি খেদা নয় আটকে আছে ঠিকই, কিন্তু তাদের উদ্দেশ্য তো এখানে আটকে থাকা নয়। তাদের উদ্দেশ্য কি সেটা গতকাল বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী আমাদের বলেছে। গাজওয়ায়ে হিন্দ, ভারতকে ভেঙে ভারতের ভিতরে নিজেদের জঙ্গি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তারা বহুদিন ধরে দেখে আসছে, সেটা সফল করার চেষ্টা করার। বাংলাদেশের স্বপ্নটা সফল হয়ে যাওয়ায় তারা এখন উৎফুল্ল। আর তাই আমাদের স্বাধীনতার পর দেশের ঐক্য এবং সংহতির জন্য সব থেকে কঠিন লড়াইটা লড়তে হবে কি, আমি বলার সঙ্গে সঙ্গে অনেকে রেড়ে করে উঠতে পারেন, তার কারণ এদেশের দুজন প্রধানমন্ত্রী এদেশের উগ্রপন্থী আক্রমণ, চূড়ান্ত মৌলবাদী চরমপন্থী আক্রমণে প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে ইন্দিরা গান্ধী এবং তার পুত্র রাজীব গান্ধী। একজন খালিস্তানি জঙ্গিদের হাতে, আরেকজন এলটিটি জঙ্গিদের হাতে। আর ঠিক সে কারণেই আমার উদ্বেগটা এত বেশি। রাহুল গান্ধী, যার বাবা জঙ্গিদের বলি, আসলে মার্কিন সিআইএ চক্রান্তের বলি, যার ঠাকুমা ইন্দিরা গান্ধী খালিস্তানিদের বলি, আসলে সিআইএ আইএসআই চক্রান্তের বলি, তিনি শেষমেশ মার্কিনীদের হাত ধরে, জর্জ সোরসের হাত ধরে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যে বংশে দেশের জন্য রক্ত দেওয়ার নিয়ম ছিল, প্রচলন ছিল, সে বংশে দেশ ভেঙে দেশের ক্ষমতায় বসার নিয়ম চালু হবে। আর সেটাই কি ভারতের সব থেকে বড় অভ্যন্তরীণ বিপদ? আসবো আজকের বিতর্কে। সবার আগে এই মুহূর্তের প্রতিবেদন। যে হাতে তাদের লাল টাকা, তাড়াতাড়ি তাদের ভারত পাঠা, শুনেছেন? ভারতীয় আগ্রাসন, জনগণ, ভারতীয় খণ্ড। হিন্দু ঘাতক, বৌদ্ধ ও উপজাতিদের জম ইউনুসের কাঁধে ভাত রেখে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন জানিয়ে দিল ইউনুসের নরখাদক ভারত বিরোধী সরকারকে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা। বাইডেন মানে জর্জ সোরসের সেবা দাস বাইডেন। সেই বাইডেন আর তার প্রভু সোরস গরিব লোটা চিটিংবাজ ইউনুস আর তার জামাতি বন্ধুদের সেবায় খুশি, যারা ভারত ভাঙার বরাত নিয়েছে আমেরিকার থেকে। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। ভারত ভাঙার প্রথম রাউন্ডে হিন্দু কোপানো চলছে এখন বাংলাদেশে। চলছে ভারত বিরোধী ইসলামিক জঙ্গি রাষ্ট্র তৈরি সম্পূর্ণ করার কাজ। সেই কাজে 200 মিলিয়ন করকরে মার্কিন ডলারের সুপারি তুলে দেওয়া হয়েছে ইউনুসের হাতে। দ্বিতীয় রাউন্ডের জন্য অবশ্য শুধু বাংলাদেশ থেকে সবটা করা যাবে না,
ইতিমধ্যে বাংলাদেশ থেকে ভারতে ঢুকিয়ে রাখা রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী জঙ্গিদের কাজে লাগানো হবে। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से है? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, पेट की वजह से काम करके खाते सर। মার্কিনী নীল নকশা বুঝেই দেশ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা তাড়ানোর ডাক দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आज कहकर जाता हूं, आप यहां कमल फूल की सरकार बनाओ, एक घुसपैठिए को हम उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। কিন্তু ইসলাম শব্দটা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ উপজাতিদের গণহত্যা নিয়ে মুখে কুলুপ আটা রাহুল গান্ধীর কংগ্রেস আর ইন্ডি জোট। সান্তাল পরগনাস, যার মধ্যে 6টা ডিস্ট্রিক্ট রয়েছে, ওইখানে ইসলামিক পপুলেশন আগে ছিল মাত্র 9%, ওটা বাড়তে বাড়তে হয়ে গেছে 22%। ইসলামিক বলবেন না, আপনার মাঝখানে বলিনি দাদা, ইসলামিক পপুলেশন বলতেই বলতে কি হয়েছে? ইসলামিক পপুলেশন সোরসের সুপারিশে জাত গণনার নামে আরেকবার দেশ ভাঙতে চাওয়া কংগ্রেস কি এ দেশে বাইডেন আর তার প্রভুর চূড়ান্ত নির্দেশের অপেক্ষায়? ইউনুসের ভারতীয় সংস্করণ কি রাহুল গান্ধী? স্বাধীনতার পর দেশের ঐক্য অখণ্ডতা বাঁচানোর সবচেয়ে কঠিন লড়াই লড়তে হবে এবার আমাদের। বাড়ি এসে আমাকে লুটপাট করে নিয়ে গেছে, মোটর সাইকেল, স্বর্ণ, টাকা পয়সা যা কিছু ছিল, গরু বাছুর সব লুটপাট করে নিয়ে গেছে। আর আমার 14 বছরই ছেলে নিয়ে গেছে ওটাই। রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকেই শুরু করবো আমার আজকের বিতর্ক, যে বিতর্কের প্রধান প্রশ্ন, মূল প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ। ভারতেও ইউনুস পুষছে আমেরিকা। আমরা জানি মোহাম্মদ ইউনুস বাইরের লোক নয়, বাইরে থাকতে বাধ্য হয়েছিল, তার কারণ দেশের ভিতরে গরিব মানুষকে স্বল্প টাকায় খুব কম সুদে ঋণ দেওয়ার নামে তার যে আদত চিটিংবাজি ব্যবসা, গরিব লোটার ব্যবসা, সেটা ধরা পড়ে গিয়েছিল। তাই তদন্তের মুখোমুখি হয়ে ইউনুসকে দেশ ছাড়তে হয়েছে, পালিয়ে গেছিল। সেই ইউনুসকে আবার বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে আমেরিকা নিজের স্বার্থ পূরণের জন্য, ভারতকে ভাঙার চক্রান্তকে একেবারে ভারতের ঘাড়ের কাছে বা পেটের মধ্যে ঢুকে সফল করবার জন্য। কিন্তু ভারতের ভিতরেও কি এমন ইউনুস আছে যেমন বাংলাদেশে ছিল, চুপটি করে ঘাপটি মেরে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার বাদিক থেকে মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আমার ঠিক ডান দিকে রয়েছেন জিষ্ণু বসু, গবেষক, আমার সঙ্গে সরাসরি অনলাইনে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, এক প্রাক্তন এনএসসি কর্তা, এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী আপনার কাছ থেকে শুরু করবো এই আলোচনাটা একটাই কারণে। সম্প্রতি আপনার একটি লেখা, তা এই উপমহাদেশেই ভয়ঙ্করভাবে আলোড়ন ফেলে দিয়েছিল, আমাদের দেশে তো বটেই। আপনার সেই লেখায় আপনি সরাসরি বলেছিলেন, কোনো সূত্র উল্লেখ করে বলেননি, স্ট্রেট সরাসরি বলেছিলেন, বেগম খালেদা জিয়ার ছেলের সঙ্গে রাহুল গান্ধীর দেখা হয়েছিল বাংলাদেশের এই যাবতীয় অস্থিরতা তৈরির মাত্র কিছুদিন আগে, কয়েকদিন আগে। পরবর্তী সময়ে আমাদের দেশের সংসদে সর্বদলীয় প্রতিনিধি দলকে যখন প্রধানমন্ত্রী ব্রিফ করছেন, সেই ব্রিফিংয়ের পর রাহুল গান্ধীর প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের এই গণ্ডগোলে কি কোনো বৈদেশিক শক্তির হাত আছে বা কোনো পাকিস্তানি হাত আছে? সরাসরি এই প্রশ্ন অনেককেই সেদিনকে একটু অবাক করেছিল। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী আপনার কাছে সরাসরি জানতে চাই, এই যে দেশের ভিতরে রাহুল গান্ধী বা তার ইন্ডি জোটকে নিয়ে এত কথা ওঠে, তারা সোরসের ফান্ডিং পান, এ কথা ওঠে ভারতের ভিতরে, এ কথার সত্যতা কি আপনি সাংবাদিক হিসেবে কিছু প্রমাণ পেয়েছেন? বাংলাদেশের ভিতরে বসে থেকে আপনি কি এমন কোনো ত্রিভুজের সন্ধান পেয়েছেন যার একটা বিন্দু সোরস, আরেকটা বিন্দু ইউনুস হলে তৃতীয় বিন্দু ভারতে রয়েছে, তার নাম রাহুল গান্ধী? ধন্যবাদ। দেখুন, ইউনুস সাহেবের বিষয়ে আমাদের পত্রিকায় অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে, অসংখ্য। এমনকি নরওয়ের মন্ত্রণালয় থেকে গোপন নথি বের করে নিয়ে এসেছি আমরা, ওনার অর্থনৈতিক জালিয়াতি এবং দুর্নীতির প্রমাণ প্রকাশ করেছি। তো কাজে আপনাকে বুঝতে হবে যে আমাদের পত্রিকার একটা রিচ আছে বিভিন্ন জায়গায়। আমি 7 আগস্ট বলেছি রিপাবলিক টিভিতেই অর্ণব গোস্বামীর ডিবেটে যে রাহুল ভিঞ্চি
উনি লন্ডনে তারেক রহমানের সাথে গোপন বৈঠক করে বাংলাদেশে যে ঘটলো এটার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। এবং আমি তো সেটা অবশ্যই কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বলেছি এবং এই কথাও বলেছি যে যদি কোনো পক্ষ বিএনপি অথবা ভারতের ওই রাজনৈতিক দল ওরা এটাকে প্রত্যাখ্যান করে বা প্রতিবাদ জানায় আমি প্রমাণ দেব। তো ধরুন ভারতের ওই দলটা এটা নিয়ে কোনো কিছু বলেননি, কিন্তু বাংলাদেশে তো আমি আছি, তাই না? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ওরা তো এখন প্রত্যক্ষ ক্ষমতায়, তো ওরা তো আমাকে ধরতে পারতো যে তুমি এটা বলেছো, এটা মিথ্যা বলেছো। তারা কিন্তু টু শব্দ করেননি, কারণ সত্য যেটা সত্যই ওরাও জানে যে আমি যদি কথাটা বলেছি আমার কাছে নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট প্রমাণ আছে। এক, দুই, আপনি যে কথাগুলো এতক্ষণ বলছিলেন ভারতের ভেতরের ষড়যন্ত্র নিয়ে, দেখুন জো বাইডেনকে কিন্তু সবাই বলে শয়তানের গোপন হাতিয়ার, আর জো বাইডেন হলো এখন লেম ডাক, মানে সে তো আসলে কখনোই আমেরিকার প্রেসিডেন্ট ছিল না। 2020 সাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট অন্য কেউ, সে সামনে একটা কেউ বসে আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের মূল যে পরিকল্পনাটা, মূল ব্লু প্রিন্ট, সেটা ভারতকে ভেঙে দেওয়া, এবং সেই ব্লু প্রিন্টের অংশ হিসেবেই শ্রীলঙ্কাতে কি ঘটেছে আপনারা দেখেছেন, আমরা দেখেছি মালদ্বীপে, এখন বাংলাদেশে, এবং আলটিমেটলি ওদের টার্গেট হলো ভারত। এবং আপনি যে কথাটা বলছিলেন সেন্ট মার্টিন দ্বীপ, হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র নৌঘাঁটি করতে চাচ্ছে, কারণ ওটার মাধ্যমে সে ভারত এবং চীনকে হুমকির মুখে রাখবে। কাজে আপনাদের দেশের ভেতরে তো অবশ্যই এখানে তাদের সহযোগী শক্তি আছে। আমার কাছে তো ডকুমেন্ট আছে, ডকুমেন্টের এভিডেন্স, প্রমাণ আছে যে কংগ্রেস পার্টির যে নেত্রী উনি সরাসরি জর্জ সোরস থেকে ফান্ড নেন, সেই প্রমাণ আমার কাছে আছে। উনি জর্জ সোরসের কাছ থেকে টাকা নেন বহু বছর ধরে। কংগ্রেস পার্টির যে নেত্রী, যার নামটা অ্যান্টনি আলবিনা মাইনো, অন্য একটা নামও আপনারা জানেন, রাহুল ভিঞ্চি, তার সঙ্গে তো জর্জ সোরসের সে গডসন, কারণ এখানে তাদের রাহুল ভিঞ্চির এক গ্রেট গ্র্যান্ড আন্ট ছিল, তাকে সবাই ফরি বলে, ওনার মাধ্যমে জর্জ সোরসের সঙ্গে এদের সম্পর্ক যুক্ত। এবং আপনি একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করুন, বাংলাদেশে যখন হিন্দুদের উপরে নির্মমতা চলছে, তখন নরেন্দ্র মোদী যে টুইট করেছিলেন সেখানে উনি এই হিন্দু নির্মমতার বিষয়টাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, কিন্তু রাহুল ভিঞ্চি যে এই ইউনূস সাহেবকে কংগ্রেচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, সেখানে তিনি একটি শব্দ উল্লেখ করেননি বাংলাদেশের হিন্দুদের নিয়ে। এমনকি আমরা জানি এই সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস ক্লাবে যখন ভারতের একজন সাংবাদিক ওনাদের কাছে এই বাংলাদেশের হিন্দু বিষয় নিয়ে জানতে চান, তখন সেই সাংবাদিককে হেনস্থা করা হয়। তার মানে কি? তার মানে হলো বাংলাদেশে যা ঘটছে এটা যারা ঘটাচ্ছে, যাদের কারণে ঘটছে, ওরা হলো ওই রাহুল ভিঞ্চি এবং তার দলের মিত্র শক্তি। কাজে মিত্র শক্তির কোনো কর্ম অপকর্ম বা কর্মকাণ্ড এটা নিয়ে কোথাও কোনো আলোচনা বা সমালোচনা করতে ওনারা রাজি নন। আজকে আমি জানি আপনার এখানে অনেকেই সম্মানিত আলোচক আছেন, অনেকেই হয়তো সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ করেছেন। আমি এটাকে অভিযোগ হিসেবে ধরে নিয়ে চন্দনবাবুর কাছে যাচ্ছি। চন্দনবাবু, যদি এই অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে অবিলম্বে রাহুল গান্ধীকে, আপনাদের দলকে, মানে কংগ্রেস দলকে, ইন্ডি জোটকে, তারপরে অবশ্যই বাংলাদেশ নিয়ে অন্তত লোক দেখানো হলো একটা বিবৃতি দিতে হবে। আপনারা সেটাও দিতে রাজি নন, মানে প্রভু চটে যাওয়ার এতটা ভয়ঙ্কর আশঙ্কা আছে কি? অনির্বাণ, একেবারে শুরুতে যে কথাটা বলি, সেখানে একটা ক্লাসিফিকেশন করতে গিয়ে 6টা ক্লাসিফাইড এরিয়া তৈরি না করাটা আমার মনে হয় এই আলোচনার প্রধান উপলক্ষ্য হওয়া উচিত। আমি তোমাকে প্রথমে যে কথাটা বলি, সাংবাদিক মহাশয় যদি র্যাম্প ওয়াক করতেন আমি বুঝতাম, ঠিক সংবাদের র্যাম্প ওয়াক, কিন্তু উনি সাইড ওয়াক করলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা পার্সপেক্টিভ তো ক্লিয়ার, আজকে তোমার এই আলোচনা যারা শুনছেন সুদূরে বসে, তারা একটুকু বুঝতে পারছেন যে উনি কোন কনটেক্সটে কিভাবে ক্ল্যারিফাই করতে চাইছেন, ওনার পার্সপেক্টিভ কি। কংগ্রেস কেন ক্ল্যারিফাই করছেন? রাহুল গান্ধী কেন করছেন? তারেক রহমানের সঙ্গে ওনার মিটিং এর প্রয়োজনটা কি? ক্ল্যারিফাই করছেন না এই প্রসঙ্গে আমি আবারও বলছি, উনি সাইট ওয়াক করলেন, উনি র্যাম্প ওয়াক করলেন। আমি র্যাম্প ওয়াক করছি। আমি পরিষ্কারভাবে একটি কথা তোমাকে বলি,
আজকে ঠিক যে অবস্থাতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যে আলোচনার আঙ্গিকটা তৈরি হয়েছে, তাতে এই প্রসঙ্গটাই আমার মনে হয় অনিবার্য ছিল না। আমি কেন বলি তোমাকে, আজকে বাংলাদেশের মূল সমস্যাটা সাংবাদিক মহাশয় আরো ভালো বলতে পারবেন, বলা উচিত, ওটাকে স্টাডি করা উচিত অনেক বেশি। যে অ্যাগ্রেসিভনেস যারা দেখাচ্ছে, অনির্বাণ আমি এর আগের দিনও তোমাকে বলেছিলাম আউটসাইড দি ডিসকাশন, যে একটা আলোচনা করো যেখানে ইম্প্রোভাইজ শক্তি, যে শক্তিগুলো অপশক্তি হিসেবে বাংলাদেশে দেখা দিচ্ছে, যেটার প্রতিবাদ আমরা শুরু থেকে করেছি, আজও বলছি, এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে কোনো ডিফারেন্স আমার এই সরকারও করেনি, বর্তমান সরকারও নয়। সুতরাং পার্সপেক্টিভে কোনো একটি নির্দিষ্ট মানুষকে সিঙ্গেল আউট করা আমার মনে হয় এটা সম্পূর্ণ জিজ্ঞাসা করলাম রাজনৈতিক কনসেন্ট্রেশন। একদম না চন্দ্রবাবু শুনুন, আমি সময় সংক্ষেপিত বলে আমি সেই জন্যই আমি আপনাকে স্পষ্ট কথা জিজ্ঞাসা করি, উনি আমেরিকাতে গিয়ে চন্দ্রবাবু একবারও বললেন না মারিটাইম কনফ্লিক্টটা সব বুঝলাম চন্দ্রবাবু একবারও বললেন চন্দ্রবাবু সব বুঝলাম চন্দ্রবাবু সব বুঝলাম। আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন, আমেরিকাতে গিয়ে, আমি রাহুল গান্ধীকে সাইড ওয়াক করছেন না, আমেরিকাতে গিয়ে ভারতে শিখরা পাগড়ি পরার অধিকার পান কি পান না এটা নিয়ে বেমক্কা মিথ্যা না বলে, বাংলাদেশে হিন্দুদের অধিকার কি ভয়ঙ্কর ভাবে ভুলুন্ঠিত, মানে বাঁচার অধিকারটাই নেই, সেটা বলা দরকার ছিল না সেই আমেরিকা থেকে। কিন্তু 200 কোটি ডলারের, মার্কিন ডলারের, আমি বলবো সুপারি, ইউনুস বলবেন সাহায্য, ওটা নিয়ে ইউনুস ফিরছেন। ইন্টারেস্টিং, তোমার এই আমেরিকা থেকে তোমার ন্যাচুরালি চ্যানেল ক্লারিফিকেশন থাকবে, সাংবাদিক মহাশয় ক্লারিফিকেশন থাকবে। চন্দ্রবাবু আমাকে যেটা বলতে চাই, চন্দ্রবাবু স্ট্রেট কোশ্চেন, আমি ভেরি মাচ স্ট্রেট এন্ড কনসেন্ট্রেটিং, আমাকে কোনটা দরকার ছিল দাও, আমাকে উত্তর দিতে দাও। আমি তোমাকে আবারও বলি রূপক অর্থে, এই ভারতবর্ষের রাজনীতির মধ্যে রাহুল গান্ধী যে শব্দগুলো ব্যবহার করেছেন, বাস্তব চরিত্রকে ব্যবহার করেছেন। আমি আবারও বলি রূপক অর্থে, অর্থাৎ ভারতের মধ্যে যে জাত পাত ধর্ম নিয়ে যে ব্যাপক বিভিন্নতা, যে ব্যাপক রাজনৈতিক, অথচ কালকে আপনার দলের মুখপাত্র ঠিক এখানে বসে ইসলামিক পপুলেশন শব্দটা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠলেন। চন্দ্রবাবু মিলছে না, চন্দ্রবাবু মিলছে না, ভুল হচ্ছে না চন্দ্রবাবু মিলছে না, ভুল, এক্স্যাক্টলি ভুল হচ্ছে। অশোক ভট্টাচার্য আপনার দলের মুখপাত্র কালকে ইসলামিক পপুলেশন শুনে এখানে তেলে বেগুনে জ্বলে উঠলেন। অথচ আমার কি অদ্ভুত লাগছে, আপনারা জাতের নামে জনগণনা চাইছেন, অথচ আপনারা ধর্মীয় সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর মোট জনসংখ্যা জানতে চান না, শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন কেন? ইনফরমেশন দিলে হয়তো কেউ কখনো রিঅ্যাক্ট করতে পারে, কিন্তু তেলে বেগুনে। চন্দন বাবু, আমি তোমাকে খালিস্তানিরা যে অস্ত্রে লড়তো সেটা আমেরিকা পাকিস্তানকে পাঠাতো। চন্দন বাবু, খালিস্তানিরা যে অস্ত্রে, চন্দন বাবু, খালিস্তানিরা চেঞ্জ হয়ে গেছে, চন্দ্রবাবু খালিস্তানিরা যে অস্ত্রে লড়তো সেটা আমেরিকা পাকিস্তানকে পাঠাতো। এলটিটি যে অস্ত্রে লড়তো সেটা চীন পাঠাতো এলটিটি গরিলাদের বা জঙ্গিদের, প্রভাকরণদের। আমার প্রশ্ন, গান্ধী পরিবারের দুজন, একটা চীনি সাম্রাজ্যবাদ আর একটা মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি শিকার হয়েছেন, সেই পরিবারের একজন কখনো চীনের হাত ধরে কখনো আমেরিকার হাত ধরে কি করছেন? এটা প্রয়োজনটা কোথায়? ব্যবহার করতেই তো আপত্তি, প্রয়োজনটা কোথায়? এই ভারতবর্ষে আমি আবারও বলি, বলুন সোরসের টাকা নেন না, উনি তো বলছেন আজকে মোদি সরকার চলছে, বলুন সোরসের টাকা নেন না, বলুন তারেক রহমানের সঙ্গে দেখা করেননি, না বলছেন না তো। চন্দনবাবু, কোন একটি মানুষকে সিঙ্গেল আউট, চন্দনবাবু আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে বৃহত্তর আপনি প্লিজ বিদেশ নীতিতে আমার মনে হয় এটা ভুল প্রবেশ। আপনি প্লিজ আসুন, আমি আপনাকে দুটো জিনিস শোনাবো, আপনি প্লিজ আসুন, আপনি দেখুন, আসুন আমার সঙ্গে দিকে আসুন, আমি এই প্লাজমা শোনাচ্ছি, আসুন প্লিজ আসুন আমার সঙ্গে। চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে কোনটা নিয়ে কথা বলা প্রয়োজন সেই প্রসঙ্গে বলছেন আমরা সাইড ওয়াক করছি, র্যাম্প ওয়াক করছি না, মানে খবরের র্যাম্প ওয়াক করছি না, আমি খবরের র্যাম্প ওয়াকে আপনাকে নিয়ে যাচ্ছি। চন্দনবাবু প্লিজ আমাদের দর্শকদের দেখার জন্য, আমি এবং আপনিও দেখতে পাবো, বাংলাদেশের জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান কি বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, কি বলছেন যে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে আমরা শুধু জানি না, বাংলাদেশ শুধু জানি না, গোটা পৃথিবী জানতো, রাষ্ট্রসংঘে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে যোগ দিতেই মোহাম্মদ ইউনূস গেছিলেন এবং সেখানেই তার সঙ্গে বাইডেনের দেখা হলো। সেই রাষ্ট্রসংঘও জানে যে বাংলাদেশ 1971-এ স্বাধীন হওয়া একটি রাষ্ট্র। সেই স্বাধীন বাংলাদেশ সম্পর্কে কি মূল্যায়ন শফিকুর রহমানের এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির? আসুন শুনে নিন। মুক্তিযুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায় সমর্থনে সাহায্য হবে, সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে না, এবং আমরা 53 বছরে সেটাই দেখেছি। আমরা স্বাধীন হলাম 47-এ, আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম 71 সালে, আবার আমরা স্বাধীন হলাম এসে 24 সালে। এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে? কেউ পরাধীন না থাকলে তো স্বাধীনতার প্রশ্ন আসে না।
তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের সাথে সাথেই কিন্তু ওটা হারিয়ে গিয়েছিল। যেদিন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতীয় পূর্বাঞ্চলের অধিনায়কের কাছে, সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে এবং এটা হাড়ে হাড়ে বাংলাদেশের মানুষ টের পেয়েছে। সরাসরি ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের অর্জন নিয়ে প্রশ্ন। ওরা মানেই না, স্বীকারই করে না বাংলাদেশ সেদিনকে মুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল। ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলা তারেক রহমানের সঙ্গে রাহুল গান্ধীর মিটিং করার প্রয়োজনটা কি? আমি এমনি এমনি বলছি না চন্দনবাবু, ইন্টারেস্টিং। বাপ ঠাকুমার অর্জনের কোনো দাম নেই দেশের ক্ষমতা বসার জন্য। অনির্বাণ, সবার আগে একটা কথা বলো, আমি তোমার কাছ থেকে বই চেয়েছি, চ্যাপ্টার চাইনি। আমি তোমাকে যেটা বলতে চাইছি, তুমি একটা চ্যাপ্টার দেখালে, জাস্ট বোঝার চেষ্টা করো। জামায়াতে ইসলামীকে কোনো অবস্থাতে, ভারতবর্ষের কংগ্রেসের কথা বাদ দিই, ভারতের বৈদেশিক নীতি হচ্ছে কোনো অবস্থাতে সমর্থন করেনি, এবং তাতে খুব স্বাভাবিক অর্থে অস্থিরতার রাজনীতি বাংলাদেশে যেটা তৈরি হয়েছে। ধরে রেখেছে তাদের সঙ্গে বৈঠক কেন? কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক কেন? তারেক রহমান কে? তারেক রহমান কিন্তু জামায়াত ইসলামী নয়, তার তো হাত ধরা, তার তো এক হাত ধরা, বাংলাদেশ তার তো এক হাত ধরা, এবং তারা ক্ষমতায় ছিল, তারা এক হাত ধরা, দেখিয়ে দিতে আবার ক্ষমতা এলে আবার হাত ধরবে, আবার ক্ষমতা এলে আবার হাত ধরবে। বাংলাদেশে শোনো, হাত ধরে আছে এই ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি যখন ক্ষমতায় ছিল সাইমালটেনিয়াসলি, বাজপেয়ীজিও ক্ষমতায় ছিলেন, তাদের সাথে কি বৈঠক হয়নি? শুধু রাষ্ট্রীয় স্তরের বৈঠক, রাষ্ট্রীয় স্তরের বৈঠক। তারেক রহমান যেদিনকে দেখা করেছেন রাহুল গান্ধীর সঙ্গে, সেদিনকে তিনি রাষ্ট্রের কেউ নন, তিনি রাষ্ট্রের বাইরে নির্বাসিত। কি প্রয়োজন ছিল? কেউ অডিয়েন্স কি প্রয়োজন ছিল? আমার দেশের যখন চন্দনবাবু প্রয়োজনটা কি? আমার দেশের যখন প্রণব বাবু প্যারিসে গিয়ে দেখা করেছিলেন তার সাথে এই নওয়াজ শরীফ জি, কারণ ছিল, তার কারণ ছিল উপমহাদেশের একটা কনটেক্সট, রাজনৈতিক নেতারা এটা করেন, এটা শুধু এখানে নয়। সেটা বলছেন না কেন? রাহুল গান্ধী বিবৃতি দিয়ে বলছেন না, কারণ আমি দেশের স্বার্থে দেখা করেছি। উনি ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। আমি আবারও বলি, তুমি কিন্তু বইটা দিচ্ছ না, তুমি চ্যাপ্টার। আমি বই দিচ্ছি। অটল বিহারী বাজপেয়ীকে ইউএন কাউন্সিলে পাঠিয়েছিলেন পিভি নরসিংহ রাও। অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন পিভি নরসিংহ রাও। তিনি জানতেন বাজপেয়ী এমন কিছু করে আসবেন না যেটা জাতীয় স্বার্থের পরিপন্থী। রাহুল গান্ধী যদি এমন কিছু না করে এসে থাকেন, নিজে এসে মোদীকে জানালেন না কেন? 56 বছর কেন বাংলাদেশের সাংবাদিকের প্রয়োজন পড়লো? পত্রিকায় লেখার প্রয়োজন পড়লো? আমি আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাই, তারপর আমি জিষ্টুবাবুর কাছে আসবো। আরেকটা বক্তব্য চন্দনবাবু, এটা দেখে যান একবার। বাংলাদেশের স্কুলের হিন্দু মেয়েরা এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে রয়েছে একবার শুনে যান। আমার মনে হয় না আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের মুখস্থ করবে, নাইলে হিজাব করবে। হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে জ্ঞানী দেয়। আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিজাব পড়ো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, ইস্তাব করবো। হয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয়। এই হিন্দু মেয়েদের জোর করে হিজাব পড়তে বলা, কোরআন পড়তে বলা বাংলাদেশের ইউনুসের কাঁধে হাত বাইডেনের। আমার প্রশ্ন, সেই আমেরিকাতে গিয়ে, সেই বাইডেনের দেশে গিয়ে, সেই বাইডেন পন্থীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাহুল গান্ধী ভারতের কি উপকার করার চেষ্টা করছেন? জিষ্টুবাবু, আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি চন্দনবাবুকে শুনলাম, চন্দনবাবু নিশ্চয়ই এটাকে সমর্থন করতে পারবেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাহুল গান্ধী এটাকে সমর্থন করেন না বলেও এখনো পর্যন্ত একটা বিবৃতি, একটা শব্দ খরচা করেননি। জিষ্টুবাবু, জাতীয় স্তরে রাহুল গান্ধী যে কাজ করছেন, রাজ্যে আরও অনেক রাজনৈতিক দল একই ভুল করছেন এবং ঐতিহাসিকভাবে অন্যায় করছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের সবচেয়ে বেশি আত্মত্যাগ ছিল তারা হচ্ছেন পূর্ববঙ্গের হিন্দুদের। আমি আবার রিপিট করছি, পূর্ববঙ্গের হিন্দুদের। ৬২ জনের ফাঁসি হয়েছে। সেই ৬৫ জনের ফাঁসির মধ্যে ৪১ জন বাংলাভাষী। ৪১ জনের মধ্যে ২৯ জনের বাড়ি ছিল পূর্ববঙ্গে, আজকে যেখানে বাংলাদেশ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের এত বড় অবদান, তাদের কারণ নামে কিন্তু একটা এয়ারপোর্ট বাংলাদেশ করতে পারেনি। তার কারণ হচ্ছে এটাই যে এই মানুষেরা, তারা বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন, তারা ইতিহাসের ক্ষেত্রে অবদান রেখেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামের শেষ যার ফাঁসি হয়েছিল, মানকুমার বসু ঠাকুর, যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষে এসে পৌঁছলো, সেই সময় নৌ বিদ্রোহ হয়েছিল। নৌ বিদ্রোহে যাকে ধরে ফাঁসি দিয়েছিলেন, শেষ যার ফাঁসি হয়েছিল,
তিনি ঢাকার মালখানগরের মানকুমার বসু ঠাকুর। যাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত গিয়েছে, সেই বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য সর্বভারতীয়ভাবে আপনি বলছেন রাহুল গান্ধী নেই। পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে না তৃণমূল কংগ্রেস, না সিপিএম কেউ বলছেন বাংলাদেশের হিন্দুদের জন্যে? বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটু আগে যে কথা বললেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমানের, সেই সময় আমরা সকলে ছোট থেকে তাদের ইতিহাসে, এবং কি সাংঘাতিক অত্যাচার হয়েছিল। একটা দেশ শুধুমাত্র স্বাধীন হয়েছে না, আজকে আমেরিকার এই অবস্থা দেখে আপনারা শিহরিত হচ্ছেন। ব্লাড টেলিগ্রাম পড়ুন। আর্চার ব্লাড সেই সময়ে কনসুল জেনারেল ছিলেন, তিনি নিক্সনকে প্রতি সপ্তাহে টেলিগ্রাম পাঠাতেন যে কি সাংঘাতিকভাবে বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপরে, সাধারণ মানুষের ওপরে, মহিলাদের ওপরে, খান সেনাদের কি সাংঘাতিক অত্যাচার হচ্ছে। নিক্সন কোনো ব্যবস্থা নেননি, এবং নিক্সন চেয়েছিলেন যে বাংলাদেশের হিন্দুদের ওপরে এই অত্যাচার থাকুক। আমেরিকার এই ভূমিকা, আমরা জিষ্ণুবাবু নিক্সন থেকে বাইডেন পর্যন্ত আমেরিকা তার নীতিতেই আছে, একদম তাই। তারা সরেনি, তারা নড়েনি, আমরা নড়ছি কেন? এক্স্যাক্টলি, এটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সার্বভৌমত্বর একটা মানে অঙ্গাঙ্গিভাবে যোগ আছে। এরকম নয় যে আমেরিকা কিংবা চীন বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের মৌলবাদীদেরকে, যেমন আফগানিস্তানের ক্ষেত্রে আমেরিকা করেছেন, নিজের হাত পুড়িয়েছে, রাশিয়াকে সান্ডা করার জন্য আফগানিস্তানে অস্ত্র দিয়েছে, ওরা তরোয়াল থেকে মিসাইলে এসছে আমেরিকার দৌলতে। আজকেও বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা করে, তাহলে হিন্দু শূন্য বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে। বাঙালি পূর্ব বাংলার হিন্দুদের প্রত্যেকটা ক্ষেত্রে অবদান আছে, বিজ্ঞানের ক্ষেত্রে আছে, ইতিহাসের ক্ষেত্রে আছে, দর্শনের ক্ষেত্রে অবদান আছে, সাহিত্যের ক্ষেত্রে জীবনানন্দ দাশের অবদান আছে, একাধিক, একজনের নাম বললাম, একাধিক মানুষের আছে। আমাদের এখানকার রাজনীতিবিদেরা এই মানুষদের অবদানের কথা যদি ভুলে যান, যদি বাংলাদেশের হিন্দুদের এই অত্যাচারের সময় তাদের পাশে এসে না দাঁড়ান, তাহলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আমি একটা উদাহরণ দিই, ধরুন শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণের সময় যার নাম এসেছিল, বাংলাদেশ থেকে আসা একজন অনুপ্রবেশকারী, তাকে ভোটার কার্ড দিয়েছিলেন থেকে নদিয়ার করিমপুর থেকে, এবং তারপরে সে স্লিপার সেল তৈরি করে একদম বর্ডার বরাবরে, এবং সিমুলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো থেকে ঘুরে ঘুরে সেখান থেকে তারা লোক সংগ্রহ করে আর খাগড়াগড়ের এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের কারখানা তৈরি করে। ঠিক সেই সময়ে যখন কংগ্রেসের সরকার ছিল, ইউপিএ 2 সরকার, কলকাতাতে 30শে মার্চ 2013-তে দেলোয়ার হোসেন সৈদি, তার ফাঁসির বিরুদ্ধে কলকাতার ময়দানে মিছিল হয়েছিল, জমায়েত হয়েছিল, তাতে হাসিনার ফাঁসির দাবি হয়েছিল। তারাই পরবর্তীকালে, দেখুন আমি নাম করে করে বলতেই পারি, তারাই পরবর্তীকালে রাজনৈতিকভাবে পুরস্কৃত হয়েছেন। কংগ্রেস সরকার কিন্তু সেই রাষ্ট্রবিরোধী কাজের কোনো ভূমিকা নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, ঠিক যেখানে জিষ্ণুবাবু বলছেন যে আশঙ্কার কথাগুলো বলছেন, যে বাংলাদেশের শক্তিগুলো উস্কানি পাওয়া মানে তারা বাংলাদেশের ভিতরে বসে কাজ করবে না, দেশের ভিতরে তাদের ক্ষমতা দখল কার্যত সম্পূর্ণ, এবার তারা পাশে, মানে যেটা গাজওয়াই হিন্দ বলে লক্ষ্য বলছিলেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী গতকাল, সেদিকে নজর ঘোরাবে, সেদিকে নজর ঘোরাচ্ছে, তারা ঘুরিয়েছে হয়তো ইতিমধ্যে। আমার ঠিক এখানেই প্রশ্ন দীপাঞ্জন বাবু, আমরা খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলছি কিনা খুব ছোট রাজনৈতিক গেনের জন্য? রাজনৈতিক ক্ষমতা আছে, যাবে, সরকার আসে যাবে, দল আসে যাবে, কেউ ক্ষমতায় আছেন কালকে চলে যাবেন, কেউ নেই কালকে আসবেন, কিন্তু তার জন্য তাদের হাত ধরতে হবে যাদের বিরুদ্ধে এক সময় বাবা বা ঠাকুমা লড়েছেন। আমি জানি না, আমার বললে খুব বাজে লাগবে, এখানে অনেক রাজনীতির লোকরা রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে শ্রদ্ধা জানিয়েই বলছি। এই যে বলা হয় না যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ স্কাউন্ড্রেলস, সেই সমস্ত রাজনীতিবিদদের আমি স্কাউন্ড্রেল বলতে বাধ্য হচ্ছি, যারা কেউ আছেন যাদের অভ্যাস নেই, স্বাধীনতার পর 50-55 বছর ধরে ক্ষমতার ক্ষীর খেয়েছেন, এখন যদি 10-15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকেন, তখন তারা খড়কুটো ধরে ওঠার চেষ্টা করেন। সেই খড়কুটোর নাম যদি তারেকও হয়, তাদের কিছু আসে যায়।
বা চীনের কোনো লোক হলো বা সোরেস হলো, তাদের কিছু আসে যায় না, তাদের ওই খড়কুটো ধরে উঠতে হবে, প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে ওই পরিবারের, না হলে কিন্তু অনেক কেলেঙ্কারি, অনেক ধন সম্পদ ইত্যাদি প্রভৃতি বাইরে চলে আসবে। সেই জন্য তাদের ধন সম্পদ টিকিয়ে রাখার জন্য ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে তারা কম্প্রোমাইজ করছে। দ্বিতীয় আরেকটা অংশ রয়েছে যাদের লুট করে যেতে হবে এবং সীমাহীনভাবে, এবং সেটাকে বজায় রাখার জন্য তাদের ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় থাকতে হওয়ার জন্য যেখানে পারবো যে কোনো অবস্থায় আমি যে কোনো জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করব, দরকার পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা। এই যে তুমি বলছো যে এখন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে তো আর পশ্চিমবঙ্গে মাটিতে এসে সরাসরি ওরা ইউনিফর্ম পরে করতে পারবে না। এই যে আমরা স্লিপার সেলের কথা বলছি, স্লিপার সেলের কাজটা কি? তারা জমি বিস্তার করবে, ভেতরে থাকবে এবং যথা সময়ে তারা নিজেদের রূপ প্রকাশ করবে, যেটা বাংলাদেশে দেখা গেল শেখ হাসিনাবাদের পতনের কারণ প্রথমে সামনে দেখানো হলো ছাত্রদের মুভমেন্ট, সংরক্ষণ বিরোধী, তারপর মৌলবাদীরা কন্ট্রোলটা নিয়ে নিল। ঠিক। আমি একটা কথা বলবো যে 2004-এ তুমিও জানো, কালকেও বলেছিলে, হোম মিনিস্টার ছিলেন, হোমের মিনিস্টার অফ স্টেট শ্রীপ্রকাশ বলেছিলেন জয়সওয়াল যে 2004-এ ভারতবর্ষে 1.2 মিলিয়ন, 1,20,00,000 বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসেছে, তার মধ্যে 57 লক্ষ শুধু পশ্চিমবঙ্গে। এবার 2004 থেকে 2010 ভারতবর্ষের সংসদে যদি সব থেকে বেশি কেউ ভোকাল থাকে অনুপ্রবেশের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিরুদ্ধে, সেই সাংসদের নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। ঠিক। 2011-এ পালা বদল হলো, 2024 এই 13 বছর পর বাংলাদেশের সার্টিফাইড একজন সন্ত্রাসবাদী আনসারুল্লাহ বাংলা টিমের যিনি হেড, যাকে খুনের দায়ে জেলে ছিল, এবং এরা আসার পর ডক্টর ইউনূসের প্রথম মহান কাজ তাকে মুক্তি দেওয়া, তার ভিডিও তোমরাও দেখিয়েছো। তিনি মমতা ব্যানার্জিকে আহ্বান করছেন বাংলার বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন এবং একমাত্র নির্বাচিত রাজনৈতিক নেতা, একটি রাজ্যের প্রশাসনিক প্রধান, তাকে আহ্বান জানাচ্ছেন। তোমার সমস্ত প্রশ্নের জবাব এই 13 বছরের মধ্যে। 10 বছর আগে যে অনুপ্রবেশের বিরুদ্ধে সব থেকে সরব ছিলেন, 13 বছর পরে একজন সন্ত্রাসবাদী তাকে আহ্বান করছেন। দীপাঞ্জন বাবু, আমার সময় সংক্ষেপ, আমি আপনার এই বক্তব্যের সূত্র নিয়ে আমি মণিশঙ্কর বাবুর কাছে যাই। মণিশঙ্কর বাবু, এতটা এগোতে রাহুল গান্ধীও পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা অ্যাক্সেসিবল বলে মনে হয়েছে এই ধরনের ভয়ঙ্কর জঙ্গিদের, একেবারে আল কায়েদার সরাসরি সমর্থন পুষ্ট, মদত নয় সমর্থন, অ্যাফিলিয়েটেড জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তার প্রধান বাংলাদেশ থেকে বসে এদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনকে আহ্বান করছে, একমাত্র যে সাংবিধানিক রাজনীতিকের নাম দিচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও তার একটা মনে হয়েছে অ্যাক্সেসিবল না। আমি কিছুক্ষণ আগেই যখন আমি গেস্ট রুমে আলোচনা করছিলাম চন্দনদার সঙ্গে, তখন বলছিলাম যে এই যে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা মূলত একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের আলোচনার মধ্য দিয়েই থাকা উচিত, এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কোথায় কোথায় বাধ্যবাধকতা আছে, কোথায় কোথায় কে কতদূর যেতে পারবে, এই নিয়ে আলোচনাটা সমীচীন। কিন্তু দেখবেন আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নিয়ে আসবে, ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যুদ্ধতে, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যুদ্ধতে, এইটা আসবে। ঠিক আছে, তার কারণ একদম সংক্ষেপে এক লাইনে উত্তর দিচ্ছি। তার কারণ গোটা ভারতটা দখল করবার জন্য সামান্য মুর্শিদাবাদের পলাশির একটা প্রান্তর লেগেছিল ইংরেজরা, আর একটা মির্জাফর লেগেছিল। বলছি ওই নিয়ে এখন মহাত্মা গান্ধীর জন্য স্বাধীনতা হয়েছিল, আবার এখনকার ইতিহাসে পড়ানো হয় অনেক সময় যে মহাত্মা গান্ধীর জন্য নাকি 50 বছর স্বাধীনতা পিছিয়ে গেছিল। সেই রকম মির্জাফরের ডেফিনেশনটা যত দিন যাচ্ছে তত কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যেরকম ভাবছেন সেরকমটা নয়। অনেক সময় বলছে মির্জাফর কেউ অনেস্ট ছিল, এরকম ধরনের কথাও বলছে। ফলে এটা নিয়ে প্র্যাকটিক্যাল আমরা কি দেখছি সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমাকে বলতে হবে যে আপনি যেমন বলছেন, দীপাঞ্জনবাবু বললো যে 50 বছরে যখন রাজত্ব করে সে কার সঙ্গে কার রিলেশনশিপ রেখে পরে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, সেরকম মানুষ বুঝেছিল যে এরকম একটা পলিটিক্যাল পার্টি তো দেশটা চালায়, তারা যদি আসে তারা এরকম একটা কিছু করতে পারবে যেখানে সাম্প্রদায়িকতা নিয়ে কিছু হবে না, এবং যদি যারা সাম্প্রদায়িকতা নিয়ে যারা উস্কানি দেয় তাদেরকে দমাতে পারবে এরকম একটা রাজনৈতিক দল। আমাদের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমাদের উৎসবে ফিরতে বলেছিলেন, তো এবার দেখুন ঠিক উৎসবের প্রাক মুহূর্তে, বাংলাদেশে শারদ উৎসবের প্রাক মুহূর্তে, দুর্গাপুজোর প্রাক মুহূর্তে, এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের ঠিক কি শুনতে হচ্ছে, এইটা শুনতে হচ্ছে। দেখুন, শুনুন। আজ বাংলাদেশে মিছিল বেরিয়েছে, সেই মিছিলের দাবি হচ্ছে পুজো করতে দেব না। কেন পুজো করতে দেব না? যে মাঠে পুজো হবে ও মাঠে নাকি নামাজ পড়া যায়। আমি তো এমন অনেক মাঠ জানি যে মাঠে নামাজ পড়া হয় এবং সারা বছর ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়,
সেনাবাহিনী কুচকাওয়াজ করে, তাহলে কি নামাজ পড়লে সেগুলো বন্ধ হয়ে যায়? যায় না। তার মানে এটা আসলে উদ্দেশ্য পুজো করতে দেব না, এটাই প্রধান উদ্দেশ্য। আপনি একবার ভাবুন মণিশঙ্কর বাবু, একবার ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন, খুব আন্তর্জাতিক বিষয়। কথায় কথা ওঠে না, একই মাতৃভাষা একই ভাষায় কথা বলি। আচ্ছা একই ভাষায় কথা বলি, ওপরে আমার ভাই আমার বন্ধু পুজো করতে পারবে না শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে, এপার থেকে একটা কথা পর্যন্ত নেই। কদিন আগে বলছিলেন আশ্রয় চাইলে খুলে দেবো, এখন এটা তো অন্তত বলতে পারেন দুর্গাপুজো করতে পারছেন না, ওপরে হিন্দু ভাই বোনেরা আমার শুনে বুকটা ফেটে যাচ্ছে, ওরা উৎসবে যোগ দিতে পারছেন না। বলছেন না কেন? ভাবুন তো যে এতদিন কংগ্রেস শাসন করে গেছে এই দেশটাকে, আজকে এই বছর 10 এইরকম একটা ক্রাইসিস পিরিয়ড কেন তৈরি হচ্ছে, এটা নিয়ে কোনোদিন ভেবেছেন? যে এটা ভেতরে ভেবেছেন কেন? আমি তো ওটাই ভাবছি। এইটা বলেছে বাবা প্রাণ দিলেন, ঠাকুমা প্রাণ দিলেন, যাদের হাতে প্রাণ দিলেন তারা এখন বন্ধু ক্ষমতা আসার জন্য। 10 সেকেন্ড আপনি যেমন বলছেন যে মিছিলটা দেখালেন বাংলাদেশে, সত্যি প্রত্যেকজন নিন্দা করছে, আমরাও নিন্দা করছি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। অবশ্যই নেই। বলতে হবে যে আমাদের অনেক রিলেটিভ আমাদের বাংলাদেশে আছে বলে হিন্দুরা, আমরা আজকে হিন্দুদের প্রোটেকশনের জন্য কথা বলছি, মুসলিমদেরও কিন্তু এরকম বাংলাদেশে যারা ভারতবর্ষে আছে এরকম আছে। সেখানে যদি একজন অমিত শাহের মতো লোক উল্টা দেগা পাল্টা দেগা মার দেঙ্গা এরকম অনুপ্রবেশকারীদের সমস্যা কথা তাদের, সেটাকে উস্কানি অনুপ্রবেশকারীদের জঙ্গিদের আগুনটা জ্বালিয়ে দেবে না। মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর বাবু, তবে আপনি জ্বালাবেন। আমার সময় একদম সংক্ষেপ, 10 সেকেন্ডে পরিষ্কার করে বুঝতে হবে, যদি আপনারা পাপ করেন তাহলে সারা জীবন মনে রাখবে। সিপিআইএম তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়ানোর সময় যে পাপ করেছিল, তসলিমা বলেছিল আমি তো বামপন্থী, ঠিক, আমাকে কেন তাড়াচ্ছেন? আজকে পর্যন্ত সিপিএম উত্তর দিতে পারবে না যে তসলিমা নাসরিনের মতো একজন মানুষকে কেন। সময় একদম শেষ, আমি আপনাদের রায়টা শুধু দেখে নেব। ফেসবুকে প্রশ্ন করেছিলাম ইন্ডিজোটের রাজনীতি কি দেশ বিরোধী? আপনাদের রায়। ফেসবুকে 75% মানুষ মনে করেছেন হ্যাঁ ইন্ডিজোটের রাজনীতি। আমি আলাদা করে শুধু কংগ্রেস শুধু তৃণমূল বলিনি, সার্বিকভাবে সবাইকে এক ব্র্যাকেটে রেখে যেহেতু তারা একটাই জোটে আছেন তাই প্রশ্ন করেছিলাম, 25% না বলেছেন। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, ইন্ডিজোটের রাজনীতি কি দেশ বিরোধী? এখানে কিন্তু 100% মানুষ মনে করছেন হ্যাঁ ইন্ডিজোটের রাজনীতি দেশ বিরোধী, এখানে অন্য মত কেউ পোষণ করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 27,000 মানুষ রায় দিয়েছেন তাদের, তার মধ্যে 88% মনে করছেন হ্যাঁ ইন্ডিজোটের রাজনীতি দেশ বিরোধী, 12% মনে করছেন না। আমার মনে হয় চ্যালেঞ্জটা রাহুল গান্ধী এবং তার নেতৃত্বাধীন ইন্ডিজোটের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়দের জন্য। এতজন মানুষ যখন তাদের রাজনীতিকে দেশ বিরোধী মনে করছেন এদেশে থেকে, এদেশের নাগরিকরা, তখন নিজেদের রাজনীতিকে দেশ বিরোধী নয় দেশপ্রেমী প্রমাণ করার, বিশেষ করে ঠিক পাশের দেশে যখন হিন্দু বৌদ্ধ এবং উপজাতিদের নির্বিচার নিধনযজ্ঞ চলছে। মুখে কুলুপ না এঁটে প্লিজ কিছু বলুন। ভারতের শিখ নয় বাংলাদেশের হিন্দু এখন কাঁদছে, ভারতের মুসলমান নয় বাংলাদেশের বৌদ্ধ আর উপজাতিরা এখন কাঁদছে। এটা নিয়ে আমেরিকা ব্রিটেন পরে যাবেন না হয়, অন্তত দেশে থেকে, দিল্লি থেকেই, অন্তত কলকাতা থেকেই একবার রাহুল মমতা মুখ খুলুন না। অনির্বাণের অগ্নিবার এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।